হাদি হত্যাকাণ্ড ইস্যুতে বেশ বড়সড় আরেকটি বোমা ফেটেছে। এবার বোমাটি ফাটিয়েছেন একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সাংবাদিক নবনীতা চৌধুরীর সাথে সাক্ষাৎকারে উনি এই বোমাটি ফাটিয়েছেন। একটি গণতান্ত্রিক পরিবেশ থাকা, মুক্তভাবে কথা বলা, স্বাধীনভাবে কথা বলার যেই সুযোগটি থাকে, যে সুবিধাটি থাকে, তার কারণে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক তথ্য জানা যায়। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জনের তথ্য উপাত্ত নিয়ে একটি সত্যকে প্রকাশ্যে আনা যায় এবং সেই সত্যটিকে জোড়া লাগিয়ে বাস্তব চিত্রটি জনগণের কাছে, আইন আদালতের কাছে উপস্থাপন করা যায়। আমরা বারবার বলছিলাম যে যেভাবে হাদি হত্যাকাণ্ডটিকে বাণিজ্যিক উপাদান হিসেবে ব্যবহার করে যারা বাণিজ্য করতে চেয়েছে, মূল বাণিজ্যটা ছিল আসলে তাদেরকে নির্বাচন হতে না দেয়া। হাদির অপরাধ কি ছিল, কেন তাকে এইভাবে হত্যা করা হলো, এই নির্মম হত্যার পেছনে কারা দায়ী, সেটি আসলে আড়াল হয়ে যাচ্ছিল বারবার। কারণ ওই সত্যগুলোকে মাটি চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। তৎকালীন সরকার, ইউনূস সরকার, এই সত্যটিকে প্রকাশ্যে আসতে দিচ্ছিল না, বরং একটি মেকি কাহিনী তৈরি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলা হচ্ছিল যে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী, হাদির হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে দায়ী বিএনপি এবং এর প্রধান কারিগর হচ্ছে মির্জা আব্বাস। এইভাবেই একটি গল্প ফেদে মূল সত্যকে আড়াল করে ফেলা হচ্ছিল। শুধুমাত্র সেই সময়ে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার জন্য এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হলো, অথচ এর পেছনের দায়ী মানুষগুলো কি সুন্দর দেশ থেকে পালিয়ে গেল, সীমান্ত দিয়ে পালিয়ে গেল। সেই ভিডিও ফুটেজ আমরা দেখলাম। যারা ভিডিও করলেন তারা জানলেন যে হত্যাকারীরা, সম্ভাব্য হত্যাকারীরা, যাদেরকে ভিডিও ফুটেজে সম্ভাব্য হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে, তারা এই সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। এই ভিডিও আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, তাদের কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ তাকে পালিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো করে দেওয়া হয়েছিল, তারা সেগুলো ব্যবহার করে একেবারে খুব সুন্দরভাবে নিশ্চিন্তে তারা দেশ থেকে পালিয়ে যেতে পারল। তাহলে সালাউদ্দিন শোয়েব চৌধুরী কি তথ্য দিলেন, কি বোমা ফাটালেন উনি? এতে কি কোথাও কেউ আহত হলেন? কেউ কি মারাত্মক আহত হলেন? কেউ কি মৃত্যুর মুখে পড়ে গেলেন? না, এটি কথার বোমা, যেহেতু এইভাবে আহত হওয়ার সুযোগ নেই, এভাবে আহত কেউ হবেন না। তবে মূল বিষয়টি হচ্ছে যে অনেক জায়গাতে ভয় ধরে গেছে, অনেক জায়গাতে কাঁপন ধরে গেছে, অনেক মুখ শুকিয়ে গেছে। কারণ হচ্ছে তারা এতদিন যেই আমাদের ঠাকুরমার ঝুলির গল্প শুনিয়েছিলেন যে এর জন্য বিএনপি দায়ী এবং বিএনপি এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে, মির্জা আব্বাস এর পেছনে কলকাঠি নাড়িয়েছে, সব বকওয়াস কথায় পরিণত হয়েছে, সব বকওয়াস কথায় পরিণত হয়েছে। মূলত তারা চেয়েছিল নির্বাচনটি যেন না হয়, এরকম হত্যাকাণ্ড দিয়ে দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করে দিয়ে তখন ইউনূস সরকার ঘোষণা করে দিত যে এখন তো আর দেশে নির্বাচনের পরিবেশ নেই। দু একজন তো এই আলোচনা তুলেছিলেন যে এইরকম একটা হত্যাকাণ্ডের পরে আমরা নির্বাচন কি করে করব, কোথাও তো কারো কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে তথ্যটি দিলেন সেটি হচ্ছে মূলত ইউনূস সরকারের দুইজন উপদেষ্টা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বা তারা এই আয়োজনটি করেছে। এই দুজন উপদেষ্টা হাদিকে হত্যার জন্য পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে। তার সাথে একজন ছাত্রনেতা, যিনি ওই আসনে নির্বাচন করার সুবিধা নেয়ার জন্য এই হত্যাকাণ্ডের সাথে সেও ইন্ধন দিয়েছে। তাহলে আমরা যে বলে আসছিলাম যে হত্যাকাণ্ডের সাথে বিএনপিকে জুড়ে দেয়া হচ্ছে একটি আষাঢ়ে গল্প ফাঁদা এবং জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে কূটকৌশল, তারই অংশ, সেটার সাথে কি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই বোমা ফাটানোর মিল পাচ্ছেন আপনারা? এভাবেই সত্য আসলে সামনে চলে আসে, হয়তো সময় নেয়, একটা সময় পরে সত্য বেরিয়ে আসে।
আমরা জানি না নামগুলো, উনি যেহেতু বলেননি আমরা সেই নামগুলো বলতে পারছি না, কিন্তু কোনো একদিন কোনো এক প্রান্ত থেকে এই নামগুলো হয়তো সামনে চলে আসবে। কারা এর জন্য দায়ী ছিলেন, কারা সেই কুশীলব, কারা এই হাদিকে হত্যা করে নিজেদের সুবিধা নিতে চেয়েছিলেন, নিজেরা ফায়দা লুটতে চেয়েছিলেন, নিজেরা দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার, ক্ষমতার মসনদে থাকার কৌশল করেছিলেন। হাদি সেখানে বলির পাঠা হয়ে গেলেন। নামগুলো আসবে, নিশ্চিতভাবেই আসবে। হয়তো সালাউদ্দিন শরীফ চৌধুরী এই মুহূর্তে নামগুলো বলতে পারছেন না, তার কাছেও হয়তো নামগুলো আছে, কিন্তু অন্য কোনো সালাউদ্দিন শরীফ চৌধুরী অন্য কোনো প্রান্ত থেকে কোনো একদিন এই নামগুলো সামনে নিয়ে আসবে। সেদিন উন্মুক্ত হয়ে যাবে সেই পেছনের হায়নাদের চেহারা, সেদিন নব্য রাজাকারদের চেহারা উন্মুক্ত হবে, সেদিন মীর জাফরদের চেহারা উন্মুক্ত হবে। কারা আমাদের গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসতে বাধা সৃষ্টি করছিল, কারা আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল, কারা 12 ফেব্রুয়ারি নির্বাচনকে অনন্তকাল পিছিয়ে দেয়া কূটকৌশল করছিল, কারা এই ধৃষ্টতা দেখাচ্ছিল একটি অভ্যুত্থানের পরে আবার তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, যাদেরকে 15.5 বছর ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে একটি গণ অভ্যুত্থান সংগঠিত করে, যেখানে 1400-র অধিক মানুষের জীবন দিতে হয়েছে, 30,000-এর অধিক মানুষের অঙ্গহানি হয়েছে। এরকম একটি অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারাই ক্ষমতায় থেকে যাওয়ার এই যে মনোবাসনা নিয়ে ক্ষমতায় বসেছিলেন, সেই চরিত্রগুলো কারা? সেই চরিত্রগুলো কারা, যারা সুন্দর সুন্দর কথা বলে, মিথ্যা কথা বলে তারা ক্ষমতায় থাকার পায়তারা করছিলেন? এরকম একটি ভয়ঙ্কর হত্যা সংগঠিত করে হলেও তাদের ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় থাকতেই হবে তাদেরকে, ক্ষমতা হাতছাড়া করা যাবে না কোনোভাবে। সেই চরিত্রগুলো কারা? এই নামগুলো আসবে। সে প্যারিসের পীর কিংবা নিউ ইয়র্কের পীর, যারা ইনকিলাব মঞ্চকে হঠাৎ গজিয়ে ওঠা ইনকিলাব মঞ্চকে হঠাৎ করে জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করলেন যে সমস্ত কিছু বাংলাদেশের সমস্ত সুন্দরের শুধুমাত্র ইনকিলাব মঞ্চই করতে পারে। যে পত্রিকার সাংবাদিক ইনকিলাব মঞ্চকে প্রতিদিন মানুষের সামনে এনে এমনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন যে ইনকিলাব মঞ্চ ছাড়া বাংলাদেশে আর কোনো গতি নেই, সেই চরিত্রগুলো কি এখন কি উত্তর দিবেন? তাদের পত্রিকায় কি এই সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই বোমা ফাটানোর পরে সেই পত্রিকাটি এবং সেই পত্রিকার সম্পাদক সাহেব এখন কি উত্তর দিবেন, কি ব্যাখ্যা দিবেন, উনি কিভাবে এটির বিরোধিতা করবেন? এগুলোই আমরা এখন দেখব। সত্য এভাবেই আসবে, নিশ্চিত করে এই নামগুলো আসবে। আমরা সেই নামগুলোর অপেক্ষায় থাকলাম, সত্য যেন প্রতিষ্ঠিত হয় এভাবেই।